আজ আমি দশম শ্রেণীর লেসন 6-এর সি ফিভার বাই জন মেসফিল্ডের কবিতাটি পড়ব। সরাসরি কবিতাটি পড়ার আগে যদি কবিতাটির ব্যাপারে 2-4 লাইন তোমাদের বলি তাহলে বুঝতে আশা করি তোমাদের সুবিধা হবে। পোয়েমটির নাম সি ফিভার অর্থাৎ সামুদ্রিক জ্বর। তো পোয়েমটির নাম শুনেই আমরা বুঝতে পারছি যে পোয়েমটি সমুদ্র নিয়ে লেখা হয়েছে। তো এখানে কবি জন মেসফিল্ড সমুদ্রে যাওয়ার কথা বলেছেন। তিনি বারবার সমুদ্রে পাড়ি দিতে চেয়েছেন। সমুদ্রে যাওয়ার সাথে সাথে তিনি যে সামুদ্রিক পরিবেশ আছে সেটিকে উপভোগ করতে চেয়েছেন। নির্জন সাগরে তিনি একা পাড়ি দিতে চেয়েছেন। এই সমুদ্রে পাড়ি দিতে তার কিছু জিনিসের প্রয়োজন বলে মনে হয়েছে, যেমন লম্বা জাহাজ এবং একটি তারা, যে তারাটি জাহাজটিকে দিক নির্ণয়ে সাহায্য করবে। অর্থাৎ আমরা জানি যে নাবিকরা পোল স্টার অথবা ধ্রুবতারার সাহায্য নেয় জাহাজের দিক নির্ণয়ের জন্য। তেমনভাবেই উনিও একটি তারা চাইছেন যে তারাটি ওনার লম্বা জাহাজটিকে দিক নির্ণয়ে সাহায্য করবে। তিনি একাকী সমুদ্রে ভ্রমণ করার এবং যাযাবর জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন। এর পাশাপাশি তিনি নাবিকদের কাছ থেকে মজাদার গল্প শোনার এবং দীর্ঘ সমুদ্রযাত্রার পরে রাতে ঘুমে স্বপ্ন দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। চলো কবিতাটি পড়া যাক। I must go down to the seas again, to the lonely sea and the sky, and all I ask is a tall ship and a star to steer her by. আমি আবার সমুদ্রে যাব, নির্জন সমুদ্র এবং আকাশের কাছে। চাই একটি লম্বা জাহাজ এবং একটি তারা যা পথ দেখাবে তাকে। And the wheels kick and the winds song and the white sails shaking and a grey mist on the sea's face and a grey dawn breaking. চাকার ধাক্কা, বাতাসের গান এবং কম্পিত সাদা পাল, ধূসর কুয়াশা সমুদ্রের বুকে এবং ভাঙে ধূসর ভোর। এখানে লোনলি সি অর্থাৎ নির্জন সাগর, স্টিয়ার অর্থাৎ দিক নির্দেশ, হুইলস কিক মানে চাকার ধাক্কা, হোয়াইট সেলস শেকিং অর্থাৎ সাদা পালের কম্পন, গ্রে মিস্ট মানে ধূসর কুয়াশা, ডন মানে ভোর, আর ব্রেকিং অর্থাৎ ভাঙছে। অর্থাৎ যদি আমরা এই স্ট্যান্জাটা দেখি তাহলে দেখব যে এখানে সমুদ্রকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। কবি এখানে সমুদ্রের কাছে যেতে চাইছেন, নির্জন সমুদ্র, এবং এই সমুদ্রের কাছে যেতে তিনি একটি লম্বা জাহাজ চাইছেন। তাছাড়াও একটি তারা চাইছেন, যে তারাটি সেই সমুদ্রটিকে দিক নির্দেশ করবে। সময়টি হলো ভোরবেলা, অর্থাৎ যখন ভোর ভাঙছে এবং সমুদ্রের বুকে যখন ধূসর কুয়াশা জমছে তখন তিনি যেতে চাইছেন। নেক্সট স্ট্যান্জা। I must go down to the seas again, for the call of running tide is a wild call and a clear call that may not be denied. আমাকে আবার সমুদ্রে যেতেই হবে ছুটন্ত জোয়ারের ডাকে। এটি হলো একটি উদ্দাম ডাক এবং স্পষ্ট ডাক, অস্বীকার করা যায় না যাকে। And all I ask is a windy day with the white clouds flying and the flung spray and the blown spume and the seagulls crying. আমি চাই একটি বাতাস ভরা দিন উড়ন্ত সাদা মেঘের সাথে, চাই নিক্ষেপিত জল ও বায়ুতাড়িত ফেনা গাংচিলের ডাকে। এখানে রানিং টাইড মানে ছুটন্ত জোয়ার, ওয়াইল্ড কল মানে উদ্দাম ডাক, ক্লিয়ার কল মানে স্পষ্ট ডাক, ডিনাইট অর্থাৎ অবজ্ঞা করা, উইন্ডি ডে বাতাস ভরা দিন, হোয়াইট ক্লাউডস ফ্লাইং সাদা মেঘের উড়ান, ফ্লাং স্প্রে মানে নিক্ষিপ্ত জল, স্পিউম মানে ফেনা, আর সিগালস ক্রাইং মানে গাংচিলের ডাক। এই স্ট্যান্জায় আমরা দেখতে পাচ্ছি যে উনি আবারও সমুদ্রে যাওয়ার কথা বলছেন এবং সমুদ্রে আমরা জানি জোয়ার ভাটা হয়, তো উনি জোয়ারের ডাকে যেতে চাইছেন। সেই ডাকটি এতটাই উদ্দাম এবং এতটাই স্পষ্ট যে তিনি সেই ডাকটি অবজ্ঞা করতে পারছেন না, অর্থাৎ সেই ডাকে ওনাকে যেতেই হবে। যেমনটা আমরা দেখি যে সমুদ্রে যখন জোয়ার আসে তখন সেই জোয়ারের একটি জোরালো শব্দ আমরা শুনতে পাই, ঠিক তেমনই এখানে কবিও সেই জোয়ারের ডাককে অবজ্ঞা করতে পারছেন না, অর্থাৎ সেই উদ্দাম ডাকে, পরিষ্কার ডাকে ওনাকে সমুদ্রের কাছে যেতেই হবে। তাছাড়াও তিনি একটি বাতাস ভরা দিন চাইছেন উড়ন্ত সাদা মেঘের সাথে। এর পাশাপাশি তিনি নিক্ষেপিত জল ও বায়ুতাড়িত ফেনা এবং গাংচিলের ডাকও শুনতে চাইছেন। তিনি এখানে সামুদ্রিক যে পরিবেশ সেটার একটু সংক্ষেপে বর্ণনা দিয়েছেন। I must go down to the seas again, to the vagrant gypsy life, to the gulls way and the bells way, where the wind's like a whetted knife. আমাকে আবার সমুদ্রে যেতেই হবে ভবঘুরে যাযাবর জীবনে,
গাংচিলের পথে তিমি মাছের পথে যেখানে হাওয়া শান দেওয়া ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ আ মেরি ইয়ার্ন ফ্রম আ লাফিং ফেলো রভার অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম ওয়েন দ্য লং ট্রিক্স ওভার। আমি শুধুমাত্র চাই একটি মজার গল্প সঙ্গী নাবিকের কাছ থেকে, একটি শান্ত ঘুম আর মধুর স্বপ্ন যাত্রার অবসানে। ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ মানে যাযাবর জীবন, অর্থাৎ যাদের বসতি কোনো একটি নির্দিষ্ট জায়গায় হয় না। গার্লস বে মানে গাংচিলের পথে, ওয়েলস বে মানে তিমি মাছের পথে, হুইটেড নাইফ মানে শান বাঁধানো ছুরি, মেরি ইয়ার্ন মানে নাবিকের থেকে মজাদার গল্প, ফেলো রবার মানে সঙ্গী নাবিক, আর লং ট্রিক্স বলতে এখানে দীর্ঘ সমুদ্রযাত্রার কথা বলা হয়েছে। সব শেষে এই লাস্ট স্ট্যান্জায় আমরা যদি এই 4টে লাইনের অর্থ খুঁজি তাহলে এমন দাঁড়ায় যে কবি আবারও সমুদ্রে ফিরে যেতে চাইছেন এবং তিনি একটি ভবঘুরে যাযাবর জীবন চাইছেন, অর্থাৎ তিনি নির্দিষ্ট একটি জায়গায় আবদ্ধ থাকতে চাইছেন না এবং তিনি তিমি মাছের পথে ও গাংচিলের পথে যেতে চাইছেন যেখানে হাওয়া তীক্ষ্ণ ছুরির মতো ধারালো, এবং তিনি তার সঙ্গী নাবিকের কাছ থেকে একটি মজাদার গল্প শুনতে চাইছেন। এই দীর্ঘ সমুদ্রযাত্রার অবসান ঘটিয়ে তার ক্লান্ত শরীর অবশেষে ঘুম চাইছে এবং তিনি ঘুমানোর মাধ্যমে রাতে মধুর স্বপ্ন দেখতে চাইছেন।